স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। 7 বছর পর দেখা হলো মা ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। সৃষ্টি হয় পারিবারিক সম্মেলনের এক আবেগঘন মুহূর্ত। পরে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে ভর্তি করা হয়েছে তাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে চিকিৎসার জন্য বিদেশ নিতে বারবার আবেদন করলেও সেই সুযোগ দেওয়া হয়নি তিনবারের এই প্রধানমন্ত্রীকে। বুধবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় দুপুর 2:55 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনে তাকে অভ্যর্থনা ও এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে তীব্র শীত উপেক্ষা করে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। শুভকামনা সহ দোয়া করেন তার দ্রুত সুস্থতার। আর বিমানবন্দরের অভ্যন্তরে অপেক্ষমান সন্তান তারেক রহমান। মা ছেলের পুনর্মিলনে সেখানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। সাথে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। বিমানবন্দর থেকে মাকে নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের এই বিশেষায়িত হাসপাতালেই বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মঙ্গলবার রাত 11:15টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে। রাত 10টায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও নেতাকর্মীদের ভিড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় খালেদা জিয়ার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সে সময় ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের তেমন কিছু করার নেই। এদিকে দেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন থেকেই ভারত সরকারের আশ্রয়ে দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম, খুন সহ নানা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও, পাশাপাশি বাতিল করা হয়েছে তার পাসপোর্টও। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো পর্যন্ত দিল্লি থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এলো নতুন খবর। গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। এমন খবরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই বিষয়ে এই মুহূর্তে ঢাকার বেশি কিছু করার নেই। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি এটুকুই, আসলে আমার কিছু বলার নেই। এদিকে এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি জনগণ। সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার দেখা করতে গেলে নির্বাচন নিয়ে এই পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুর্নীতি মোকাবিলা, সবুজকে শক্তিতে পরিবর্তন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে সহায়তা চান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তা করবে বলে আশ্বাস দেন নিকোলা বিয়ার। জুলাইয়ের তরুণরাই বাংলাদেশে পরিবর্তন এনেছে বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বিকেলে উত্তরার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, রূপা হক ব্রিটিশ সংসদে যে দৃঢ় বক্তব্য রেখেছেন তা তরুণদের উজ্জীবিত করেছে। পরে রূপা হক বলেন, এদেশের তরুণরাই পরিবর্তন এনেছে, সামনের দিনগুলোতেও তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে। So, I really want to see, and Professor Yunus assured us, বলছে যে এক বছরের ভিতরে আমরা আশা করি যে election হবে. So we want a true, genuine, fair election. But at the same time, the structures have to be there. It has to be trustable. যদি খুব তাড়াহুড়া হয়, then, that could also be a danger as well. বিজিবির তীব্র আপত্তির মুখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি সাফ জানিয়েছে, উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া সীমান্তে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে ভারতের মালদায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক আসবে পরবর্তী সিদ্ধান্ত। সীমান্তের একপাশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন, অন্য পাশে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে রবিবার নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। তবে বিজিবির তীব্র বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। উত্তেজনা ছড়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। পতাকা বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও মঙ্গলবার এবং বুধবার সকালে আবারও বেড়া তৈরি করতে আসলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ। কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেয় বিজিবি। তারে বেড়া দিছিল, সেখানে বাংলাদেশের বিজিবি আমাদের সেটা বাধা দিয়েছে। পাবলিক, জনগণ সব অনেক এখানে মানুষ আছে, আমরা আছি। গত 3 দিন থেকে এটা হচ্ছে আমাদের এখানে। আবারও যদি এই ধরনের ঘটনা ঘটায় তারা, তাহলে আমরা আবারও সকল এলাকাবাসী আমরা বিজিবির পক্ষে থাকব এবং বিজিবিকে সাহায্য সহযোগিতা করে আবারও আমরা সেটা প্রতিহত করব। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে আবারও বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়। সিদ্ধান্ত আসে, উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া নির্মাণ হবে না কোনো স্থাপনা। বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল, তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হন। বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি, কোনো এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনীর সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। পতাকা বৈঠকের পর অতিরিক্ত জনবল সরিয়ে নেওয়া সহ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন, দুর্নীতি যাদের নীতি। নরসিংদীতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিরোধী মত দমন, সংখ্যালঘুদের নির্যাতন সহ সব ধরনের অনৈতিক কাজের হোতা ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন। আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র হিসেবে 2014 সালে এমপি নির্বাচিত হন তিনি। পটনের বিরুদ্ধে 582 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন সময় সারের দামে 9-6-এর পেছনের অন্যতম হোতাও ছিলেন পটন। কামরুল আশরাফ খান পটন, যার নাম শুনলেই আঁতকে ওঠে নরসিংদীর পলাশের জনগণ। আওয়ামী লীগের নেতা হলেও 10ম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন।
পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটনের বিরুদ্ধে রয়েছে অপকর্ম অত্যাচারের পাহাড়সম অভিযোগ। মাত্র একবার সংসদ সদস্য নির্বাচন করা পটন ছিলেন মূলত তার বড় ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা। টেন্ডারবাজি, সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি, হিন্দু পরিবারের জমি দখল, বিরোধী দল দমন ও সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন সহ হেন কোনো অপকর্ম নেই যার নেপথ্যে ছিলেন না পটন। দলা দিয়ে একটু সামনে গেলে দিলীপের বিশাল এক এরিয়া নিয়ে হিন্দুদের প্রায় 2-300% জমি টাকা ছাড়া জোর করে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোতে উনি ওনার পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় পায়। শেখ সেলিম ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ তাদের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে গড়েন বিশাল সাম্রাজ্য। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তির কোনো কিছুই বাদ যায়নি পটনের রাহুগ্রাস থেকে। অভিযোগ আছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে লুটপাট করেন সরকারি সার। সবশেষ পটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি আমদানি করা 582 কোটি টাকার 72,000 মেট্রিক টন সার খালাসের নামে আত্মসাৎ করেন পটন। এছাড়া দেশের অন্যতম ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায় ছিল তার নিয়ন্ত্রণ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে কারখানায় লুটপাটের মাধ্যমে ধ্বংসের হোতাও ছিলেন এই পটন। যেইভাবে টাকা মেরে দিছে, আপনার পিডিবি বলেন, সরকার থানা বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা টাকা প্রতারণাটা করছে। ঠিক আছে, ওরা চাঁদাবাজি লুটপাট ঠিক আছে ওরা চালাইছে। সব অপকর্ম বাস্তবায়ন করত পটন বাহিনী। বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যেই ফুটে ওঠে তার দাম্ভিকতার রূপ। আমরা নির্বাচনের পরের কার্যক্রম বা দলীয় সাংগঠনিক কার্যক্রমে তো প্রমাণ করছি আমরা যে আমরা আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় 371% জমি, 4টি বাড়ি, 5টি অ্যাপার্টমেন্ট সহ প্রায় 80 কোটি টাকার সম্পদের হিসাব দেখান পটন। বাস্তবে তার সম্পদ আরও কয়েক গুণ। মাফিয়া খ্যাত পটনের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। এই আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে নিয়ে অর্জন করছেন, এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি। সুজন এটা মনে করে যে কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া উচিত না। যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল আশরাফ খান পটন। ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন চিকিৎসকরা। এদিকে দলীয় প্রধান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আবার গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করবেন এমন আশা করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলবে চিকিৎসা। এজন্য চলছে পরীক্ষা নিরীক্ষা। 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে উচ্ছ্বাসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের সাংগঠনিক তৎপরতার পাশাপাশি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরেক সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা করেন সদস্য সচিব আরিফ সোহেল। বিশেষ এই সেলটি 4টি সাব সেলে কাজ করবে। জুলাই আগস্টে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার, গণঅভ্যুত্থান নিয়ে ডকুমেন্টেশন তৈরির বিষয়গুলো এই বিশেষ সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে এই বিশেষ সেল তদারকির জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যাবলী, ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে। লালমনিরহাটে জুলাই হত্যা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার নৈশভোজে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর অংশ নেওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র জনতা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে 2 থানার ওসিকে। মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার মুস্তুফি এলাকার একটি হিমাগারে নৈশভোজে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। এ সময় তাকে প্রটোকল দিতে অংশ নেন লালমনিরহাটের কয়েকজন পুলিশ কর্মকর্তা। হিমাগারের পরিচালক স্বেচ্ছাসেবক লীগ নেতা আখিরুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামি। বিষয়টি জানতে পেরে ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হন 2 যুবদল কর্মী। পরে খবর পেয়ে সেখানে বিএনপির আরও কিছু নেতাকর্মী জড়ো হলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত 10 জন। প্রতিবাদে প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। আমাকে সহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নয়ন ভাইকে নিয়ে মারতে ডিবির গাড়িতে উঠায়। কোনো কিছু না শুনে না বলে বিএনপির লোকজনকে লাঠিচার্জ করে। তীব্র নিন্দা জানান বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয় বিএনপির নেতারা। তাদেরকে যেভাবে মারধর করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচার খুনি হাসিনার দোসররা যে এখনো আমাদের মাঝে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে লালমনিরহাট সদর থানা ও গোয়েন্দা শাখার ওসিকে প্রত্যাহার ও 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এই কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সদর সার্কেলকে দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে। এই রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যার যে রেসপন্সিবিলিটি আছে আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেব। তবে লালমনিরহাট সফরের বিষয়টি অস্বীকার করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমার নামটা কেন আসছে ভাই, আমি তো বুঝি না ভাই। হোয়াট ইজ দিস নৈশভোজ? এটা কি আমাকে দাওয়াত করলো? জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এমন সখ্যতাকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। চট্টগ্রামে অটো টেম্পো স্ট্যান্ড দখল নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এই সময় অফিস ভাঙচুর করে কয়েকজনকে গুরুতর জখম করা হয়। বুধবার সন্ধ্যায় নগরীর শাহ আমানত শিশু এলাকায় এই সংঘর্ষ হয়। শ্রমিকদের এক পক্ষের অভিযোগ, আওয়ামী লীগের অনুসারী জানা আলমের নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি দল তাদের অফিসে হামলা চালায়। শাহ আমানত সেতু এলাকায় গত কয়েক বছর ধরে জানা আলমের নেতৃত্বে চাঁদাবাজি হয়ে আসছিল বলেও অভিযোগ তাদের। পৌষের শেষ ভাগে চলছে দেশে শীতের দাপট। অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আবারও কুয়াশার চাদরে ঠেকেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চল। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। নীলফামারীতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত 2 দিনের তুলনায় বেড়েছে ঠান্ডা।